আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসিএ এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, আপনার কাছে জানতে যাচ্ছি, জুলাই মাসে বাংলাদেশের পুঁজিবাজার ভারত এবং পাকিস্তানের চেয়ে গ্রোথ বেশি হচ্ছে। 12.5% গ্রোথ হয়েছিল, যে জায়গায় ভারতে 3.5% নেগেটিভ গ্রোথ, পাকিস্তানে প্রায় 8% গ্রোথ হয়েছিল। জুলাই মাস ভালো গিয়েছে, কিন্তু আগস্ট মাসের 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা। আগস্ট মাসে কি হচ্ছে এই পুঁজিবাজারে? দেখেন, জুলাই মাসে আমরা কিছু ইতিবাচক পরিবর্তন পুঁজিবাজারে দেখেছিলাম, সেটা রিয়েলি আমাদেরকে খুব আশান্বিত করেছিল। কিন্তু আগস্ট মাসে এই নতুন যে তত্ত্বাবধায়ক সরকার বা এখন উপদেষ্টা মন্ডলীর সরকার বাংলাদেশে আছে, ওনারা দায়িত্ব নেওয়ার যে 1 বছর বা পরবর্তী যে আমাদের হাসিনার সরকার ছিল, সেই সরকার চলে যাওয়ার যে 1 বছর পূর্তি, সেই সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম, আন্দোলন, বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম, এগুলো আসলে সার্বিকভাবে একটু রাজনৈতিক অঙ্গনটা অস্থির ছিল। সেই অস্থিরতার একটা রেশে আমার কাছে মনে হয়েছে যে পুঁজিবাজারে আমরা দেখতে পেয়েছি, যার কারণে পুঁজিবাজারটা খারাপ অবস্থায় গেছে। আজকেও সেটারই রেশ টেনে আসছে। আমরা আশা করছি যে যেহেতু সরকার নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে, আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিবে। পুঁজিবাজার নিয়ে আশান্বিত হওয়ার মতো অনেক উপাদানই মার্কেটে আছে এবং এই খারাপ দিনটা থাকবে না। মার্কেটের এটাকে কারেকশন বলতে পারেন। এই কারেকশন পরে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। জি, এক্ষেত্রে আসি প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে। আপনি জানেন যে 5টি নির্দেশনা দেয়া হয়েছিল, যদিও এই নির্দেশনাটি এবছর এসছে। 3 মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা হবে। 3 মাস প্রায় শেষের দিকে, এখনো কিন্তু আমরা কোনো ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট দেখিনি পুঁজিবাজারে সংস্কার করার জন্য এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। তাহলে কি অগ্রগতি হচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশনার? আসলে এই একটা জায়গাতে বাংলাদেশের প্রেক্ষাপটে ওভারঅল বলতে হয় যে আমাদের সরকার প্রধান যখন যে নির্দেশনা দেন, সেই নির্দেশনাটা যথাযথভাবে পরিপালন করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তাদের এই কার্যক্রমটা সবসময় আমরা খুব বড়সড় ভাবে দেখি না। আবার তারা যে কার্যক্রম নিচ্ছেন সেটার ব্যাপারে পুঁজিবাজারের মতো এমন একটা সংবেদনশীল এরিয়াতে তাদের বিভিন্ন সময় যে আপডেট গুলো দেওয়ার, সেটাও আমরা একটু অনুপস্থিত দেখি। আমরা এর মধ্যে শুধুমাত্র একটা জিনিসই দেখতে পেয়েছি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অতীতে যারা পুঁজিবাজার নিয়ে নানা রকম কারসাজির সাথে জড়িত ছিল বা কারসাজি করেছে, তাদেরকে বেশ বড় আকারের জরিমানা করা বা শাস্তির আওতায় নিয়ে এসছে। যদিও সেই শাস্তিগুলো নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে অনেকের কাছে নানা রকম কোশ্চেন রয়েছে যে আসলে শাস্তি বলতে কিভাবে কি বোঝাচ্ছে, জরিমানার টাকা রিয়েলি আদায় হবে কিনা, আদায় হয় কিনা, সেসব বিষয়ে কোশ্চেন রয়েছে। বাট একটা পদক্ষেপ দেখেছি, আইনের কিছু সংস্কার নিয়ে কিছু কথাবার্তা আমরা দেখেছি। এবং রিসেন্টলি আমরা পুঁজিবাজারের যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে কিছু বক্তব্য পেয়েছি। এটা ছাড়া অন্যান্য যেসব বিষয় পুঁজিবাজারে আরো বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারতো, সেই রকম বিষয়গুলোতে কোনো কার্যকরী পদক্ষেপ গৃহীত হয়েছে বলে কোনো তথ্য আমাদেরকে, আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। পুঁজিবাজার সংশ্লিষ্ট কেউ এই বিষয়ে জানে না, অন্ধকারের ভিতরে আছে। জি, এক্ষেত্রে আপনি জানেন প্রধান উপদেষ্টা নির্দেশনা আরেকটি ছিল যে আসলে বেসরকারি কোম্পানি যাদের বার্ষিক টার্নওভার $2 থেকে $3 বিলিয়ন ও বড় বড় ভেঞ্চার রয়েছে, তাদের যে যে প্রণোদনা দরকার তা দিয়ে পুঁজিবাজারে নিয়ে আসা, যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ বলা হয়েছিল। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, গত 1 বছরে কোনো আইপিও আসে নাই, সেই জায়গায় বেসরকারি ভালো ভালো কোম্পানি আসবে কি করে? আসলে আইপিও খাতে সংস্কারও তো পুরোপুরিভাবে হয়নি, তাহলে কখন অগ্রগতি হবে? পুঁজিবাজার আসলে গভীরতা বাড়াতে নতুন আইপিও, বড় কোম্পানির পার্টিসিপেশন, এটা খুবই প্রয়োজন। এবং আমরা আমাদের গত আলোচনায় আলোচনা করেছিলাম, আপনার মনে থাকবে যে যেসব কোম্পানিতে সরকারি শেয়ার রয়েছে, খুব ভালো ভালো কোম্পানি, যেমন তখন ইউনিলিভারের কথা আমার সামনে এসেছিল, এরকম বড় বড় কোম্পানিতে যেখানে সরকারের গভর্নমেন্টের শেয়ার রয়েছে, এই শেয়ারগুলো মার্কেটে আসার মাধ্যমে মার্কেটকে গতিশীল করা কিন্তু খুব সহজ। এছাড়া প্রাইভেট অন্যান্য যেসব কোম্পানি আছে, তাদের আনতে গেলে প্রণোদনা বা নানা রকম নীতি পলিসির ব্যাপারে তাদের সাথে একমত হওয়ার বিষয় রয়েছে। তো জটিল কাজটার আগে সহজ কাজ যেটা, সেই কাজটাই কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যত পদক্ষেপ আমরা নিতে দেখিনি। তো এই জায়গাগুলোতে যারা কাজ করছেন, আমার মনে হচ্ছে তাদের উৎসাহের কমতি রয়েছে। এই জায়গাতে যে কোনো কারণে হোক, কোন একটা বাধা এই জায়গায় কাজ করছে। তো এই বাধাটা দূর করতে হবে। যিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি বিষয়টা খতিয়ে দেখবেন যে কেন তার নির্দেশনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বা হলেও
কোথায় এটা কোন লেভেলে কোন চেয়ারে যে আটকে যাচ্ছে বা কোথায় কি প্রবলেম হচ্ছে সেসব জিনিসগুলো টুইনিং করে উনি যথাযথভাবে এটা মার্কেটে আসার জন্য তড়িৎ পদক্ষেপ নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, এই ক্ষেত্রে জানে যে পুঁজিবাজারে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, টার্মস অফ রেফারেন্স ছিল 17টি বিষয়ে আসলে পরামর্শ দেওয়ার কথা ছিল। আমরা দেখেছি 3টি বিষয়ে চূড়ান্ত সুপারিশ এসেছে, কিন্তু সুপারিশ কি সুপারিশের জায়গায় থাকবে? আসলে এটা বাস্তবায়ন হতে কতদিন লাগবে? এই টাস্ক ফোর্সের কার্যক্রম নিয়েও আসলে অগ্রগতি নিয়ে কি আপনি আশাবাদী কিনা? খুব না, খুব আশাবাদী হওয়ার মতো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখিনি। যে 3টা সুপারিশ এসেছে সেটারও কোনো দৃশ্যত কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না। বাদ বাকি সুপারিশগুলো কেন আসতেছে না, টাস্কফোর্স যে কাজ করছে সেইটাই তো প্রতিমান হচ্ছে না। যারা কাজ করবেন, মিটিং করবেন, আপডেট দিবেন, পুঁজিবাজারে এই আপডেটটা পাবে। আপডেট পেলে যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট আছে তারা সেই অনুযায়ী পদক্ষেপগুলো নিতে পারবে। কারণ আপনি কোনো একটা জিনিসের ডিসিশন আজকে দিবেন, কালকেই সেটার ইম্প্যাক্ট হয়ে যাবে এমনটা তো না। সো একটা ডিসিশন হতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। সো টাস্কফোর্সের যেসব সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য মার্কেটে যে প্রস্তুতি প্রয়োজন, এই প্রস্তুতির জন্য এগুলোর বিভিন্ন সময় আপডেট গুলো খুব প্রয়োজন ছিল, বাট এরকম কোনো বিষয় আমরা আসলে দেখতে পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক। আমার কাছে সর্বোপরি মনে হচ্ছে যে পুঁজিবাজারের যেহেতু দেশের একটা গুরুত্বপূর্ণ খাত বা বাংলাদেশ ব্যাংকের এখানে বেশ একটা বড় ভূমিকা রয়েছে, এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ কাজ করে। সবার ভিতরে যে সমন্বয়, সেই সমন্বয়ের অভাব রয়েছে। গভর্নমেন্টের যে বিভাগগুলো আছে তাদের সাথে একসাথে বসে কাজ করা এবং পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া, এই জায়গাতে মনে হচ্ছে বেশ একটু গ্যাপ রয়েছে। এই গ্যাপটা দূর না হলে আসলে এইসব বিষয়ে সঠিক ভালো কোনো রেজাল্ট আমরা দেখতে পাবো না। জি, এক্ষেত্রে আপনি জানেন প্রত্যেক মাসের শেষ সপ্তাহে বিএসসিসির সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের একটি মিটিং হয়। 3টি মিটিং হয়েছে এ পর্যন্ত, এই মাসে হলে 4টি হবে। আসলে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে আমরা কিন্তু কোনো কার্যকর পদক্ষেপও দেখছি না। সেক্ষেত্রে সবার কাছে আসলে টাইম লাইন অনুযায়ী ওয়ার্ক প্ল্যান প্রকাশ করা উচিত কিনা, যে আগামী কয়েক মাসের মধ্যে এরকম হবে? অবশ্যই উচিত। আমি এটাই বলছিলাম যে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে পুঁজিবাজারকে এগিয়ে নিতে গেলে সেটার যে পরিকল্পনা, এই পরিকল্পনা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে জানতে হবে। জানলে তারা তাদের প্রিপারেশন গুলো নিতে পারবে। তারা যদি যথাযথভাবে প্রিপারেশন নিতে পারে তাহলে পুঁজিবাজারের এই যেসব পদক্ষেপ গুলো নিচ্ছে সেগুলো বাস্তবায়নটা সহজ হবে। আমরা দেখেছি অতীতের এই মিটিং গুলোতে পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকে অভিযোগ করেছে যে এই জাতীয় মিটিং এ তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু এই জাতীয় নীতি নির্ধারণ এবং অন্যান্য কার্যক্রমে তাদের পার্টিসিপেশন নাই। এই জায়গাটাই আসলে যে দূরত্বটা, আমি যে সমন্বয়ের কথা বলছিলাম, সমন্বয়ের অভাবটা এই জায়গাটাতে, যে যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট তারা একভাবে কাজ করছে, যারা এই রিলেটেড নীতি নির্ধারণ করছে বা পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী পদক্ষেপের কথা বলছে, তারা আরেকভাবে কাজ করছে। দুই গ্রুপের ভিতর সমন্বয়ের বড় অভাব। এই সমন্বয়টা দরকার এবং সমন্বয় হলেই আমি আশা করি যে এই পদক্ষেপগুলোর একটা ভালো ফলাফল পুঁজিবাজার দেখতে পাবে। আচ্ছা, এক্ষেত্রে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আপনি জানেন প্রধান উপদেশের আরেকটি নির্দেশনা ছিল যে মিউচুয়াল ফান্ড যেন জনপ্রিয় এবং বড় হয় এবং ভেস্টেড গ্রুপ যেন কারসাজি না করতে পারে তার ব্যবস্থা করা। আমাদের দেশে এখন আমরা বলতে পারি যে মিউচুয়াল ফান্ড হচ্ছে সবচেয়ে অবহেলিত খাত। এই খাত ছাড়া কি আসলে কোনো পুঁজিবাজার উঠতে পারে কিনা, আর এই খাতের উন্নয়নে কি করা দরকার? অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড এমন একটা বিনিয়োগের জায়গা যেখানে যারা পুঁজিবাজারের অন্য আদ্যপান্ত ভালো মতো জানে না তারা এখানে তাদের বিনিয়োগটা করে তাদের বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারের সুফলটুকু তারা ভোগ করবে, পুঁজিবাজার থেকে যে ভালো বেনিফিট পাওয়া যায় সেটা ভোগ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশে মিউচুয়াল ফান্ডকে নানাভাবে ইউজ করে যারা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ছিলেন তারা সুবিধা লুটে নিয়ে গেছে, একটা শ্রেণীর সুবিধা লুটে নিয়ে গেছে এবং এখানে মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেছে তারা সর্বশান্ত হয়ে পথে বসে গেছে। সো মিউচুয়াল ফান্ডের ওভারঅল নীতি পলিসি চেঞ্জ করে সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন এখানে বাড়িয়ে মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করা খুবই দরকার। মিউচুয়াল ফান্ড শক্তিশালী না হলে পুঁজিবাজারে একটা অংশ সবসময় দুর্বল থেকে যাবে, এই দুর্বলতা কাটিয়ে উঠবে না এবং এই পুঁজিবাজার কখনো শক্তিশালী হবে না। তো মিউচুয়াল ফান্ডের উপরে যথাযথ নজর দেওয়া সংশ্লিষ্ট সকলের দরকার। আইনগুলো আরো আধুনিকায়ন করা দরকার এবং আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে বিষয়টা নিশ্চিত করা দরকার। তো এই বিষয় নিয়ে ভাববেন আশা করি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। একুশে টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।